আগামী 6 মাস সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়ে ঐক্যমত্য কমিশন সভায় প্রধান উপদেষ্টা অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল, সংস্কারেই বেশি গুরুত্ব জামায়াত ইসলামীর। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনাকে আশ্রয় দেয় ভারতের সমালোচনা। এবং আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, প্রায় 100 পুড়ে গেছে 2 জনের শরীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। আগামী 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, সরকারের প্রথম ইনিংস শেষ হয়েছে, রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন রিপন। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা। রাজনৈতিক দলগুলোর সেই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। দ্বিতীয় পর্বে শুরু করছে, এটা প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি, এখন আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। দেশের মানুষ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে হবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে। আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি, যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে। সরকারের পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। যদিও নির্বাচন চাইলেও সংস্কারেই বেশি গুরুত্ব দিয়েছে জামায়াত। ঐক্যমত্য কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দল দুটির শীর্ষ নেতৃত্ব। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় বলে মত দিয়েছেন অন্য রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা শেষে সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাষ্ট্র গঠনের আরেক ধাপ শুরু হলো এখান থেকে। অন্তর্বর্তী সরকারের প্রতি শক্তিশালী দেশগুলোর সমর্থন আছে বলেও জানান তিনি। যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। এদিকে রাজনৈতিক দলের নেতারা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান জানান। এ সময় জামায়াতের পক্ষ থেকেও সংস্কার শেষে নির্বাচনের দাবি জানানো হয়। সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় থেকে সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার
প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত 16 বছর। তার কথা উনি বলেছেন যেটা আমাদের জন্য একটা বিরাট মাইল ফলক, সেটা তিনি বলেছেন। কিন্তু তিনি সেটা বলেছেন যে বিদেশিরা ওনাকে বলেন যে আমরা তো তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবো, কিন্তু আমরা তোমাদের যে সংস্কার সেটা তো আমরা করতে পারবো না, সেটা তোমাদেরকে করতে হবে। সেই জন্য উনি বলেছেন যে আমরা এই সংস্কারের জন্য সকলের একটা সহযোগিতা দরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব দ্রুত সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই দেশের সর্বসাধারণের প্রত্যাশা। সেটাই আপনার মূল কথা, এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় বিএনপির মহাসচিব জোর দিয়ে বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন মুখ্য নয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী চক্রান্তের অভিযোগ করে খুনি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সমালোচনাও করেন অ্যাটর্নি জেনারেল। কাজী পাপুর প্রতিবেদন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টায় পিলখানায় বিডিআরের দরবার হলে মহাপরিচালকের বক্তব্য চলাকালীন কিছু সদস্য অতর্কিত হামলা চালায়। এতে 57 জন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদ অনুষ্ঠানের। এতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ড কোনো বিদ্রোহ ছিল না। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এটি ছিল আন্তর্জাতিক চক্রান্ত। জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে সমস্ত সেক্টরকে আপনি একটা আতঙ্ক ছড়িয়ে দিলেন। এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচনা করা হয়েছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় প্রশ্রয় দেয় প্রতিবেশী রাষ্ট্রের ওপর ক্ষোভ জানান তিনি। খুনির পক্ষে অবস্থান নিতে পারে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং জড়িতদের বিচারের আওতায় আনার উপর জোর দেন অ্যাটর্নি জেনারেল। বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রাইম ছিল না। এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার পতন না হলে বিএনপির অনেক নেতার ফাঁসি হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা শিশুদের হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে কুমিল্লার মেঘনায় উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির নেতারা সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তোলার প্রত্যয় জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেন উপজেলাটির 8টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ছাড়াও প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত নির্বাচনের মাধ্যমে মেঘনা উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রত্যয় জানান বিএনপি নেতারা। আর এখন স্থানীয় সরকার নির্বাচন করবে কারা? যেই সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো কারো ভোটে নির্বাচিত সরকার না, সুতরাং তারা এখানে নিরপেক্ষভাবে সরকার গঠন করতে পারবে না। যে আমাদের যখনই এই দেশে ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার, শহীদ জিয়া সে 1971 সালে স্বাধীনতা ঘোষণা করেছেন। 75-এর পরবর্তী যে বাংলাদেশে খারাপ অবস্থা বিরাজ করেছিল সেখানেও তিনি ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন। কোটি কোটি মানুষের অভিশাপ, কোটি সরকার, কোটি হাসিনা রূপে গজব নাজিল হয়েছিল। মায়ের আমার বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত 17 বছর আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে,
এ সময় শেখ হাসিনার বর্বরতার চিত্র তুলে ধরে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে। জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে রাজনৈতিক দল নির্বাচন করবে, এলাকায় এলাকায় সংসদ সদস্য প্রার্থী দেবে এবং যাদেরকে খুশি জনগণ তাদেরকে ভোট দিয়ে যে দল বেশি সিট পাবে, আসন পাবে, তারা সরকার গঠন করবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনারও সমালোচনা করেন রিজভী। যাদেরকে দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তার প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুমিল্লা। অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কোম্পানিগুলোর সিন্ডিকেট ও তাদের কারসাজিতে বাজারে সয়াবিন তেলের সংকট যেন কাটছেই না। সংকট না কাটলে রমজানে তেলের দাম কিছুটা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রমজানে ছোলা, ডাল, চিনি, খেজুরের দাম গতবারের তুলনায় কিছুটা কম বলে জানান ক্রেতা বিক্রেতারা। এসইউ সেলিমের প্রতিবেদন। এবার রমজান শুরুর আগেই বাজারে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত রাখার বিষয়ে সতর্ক অন্তর্বর্তী সরকার। রোজায় ইফতারে বেশি চাহিদা থাকে ছোলা, পেঁয়াজ, চাল, ডাল, চিনি, মুড়ি, গুড় ও খেজুরের। এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছর যে সোলার আমদানিটা হয়েছে, মাশাআল্লাহ অনেক আমদানি হয়েছে। আর আপনার গত বছরের তুলনায় 10 টাকা কম আছে এই বছর আর কি। বিশ্বের প্রত্যেকটা দেশে এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিম্নগতি বা কিছুটা ছাড় দেয় ব্যবসায়ীরা, আর আমাদের দেশে এটা উল্টো দিক। তবে 2 মাসের বেশি সময় ধরে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে কয়েকটি কোম্পানি ও পাইকারি ব্যবসায়ীরা। চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় রমজানে সয়াবিন তেলের দাম বাড়ার আশঙ্কা ক্রেতা বিক্রেতাদের। সয়াবিন তেলটাই বাজারে শর্ট। ডিলারকে কোম্পানি দিচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু ডিলার কখনো 1 লিটার দিলে 2 লিটার নেয়, 2 লিটার দিলে 5 লিটার নেয়, এভাবে সংকট। তেলের চাহিদা, কিন্তু তেল নিয়ম মতো পাওয়া যাইতেছে না, কোম্পানিরা দিতেছে না। আর যদিও 1 কার্টন দেয়, 1 কার্টনের সাথে সরষের তেল 1 কার্টন নিতে হয়। সয়াবিন তেলটা পাওয়া যাচ্ছে না, তো এটা তো আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা তো এই সয়াবিনটা আমরা খাই। রোজায় লেবু ও শসার চাহিদা বেশি থাকে বলে প্রতিবারের মতো এবারও দাম বাড়া শুরু হয়েছে। তবে অন্য সব সবজি ও মুরগির যোগান বেশি থাকায় এসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। রমজান উপলক্ষে বাড়তি কোনো চাহিদা এখন থেকে শুরু হয় না, মুরগির দাম একটু কমছে আর কি। রোজা উপলক্ষে কোনো সবজির দামই বাড়তি না, আগের দামই আছে, খালি লেবুটার দাম বাড়ছে। চাহিদা যে মাছ তো এরমই আছে, বাড়ো না কমও না, একই দামে আছে। এছাড়া বাজারে রুই, ইলিশ, কাতল, চিংড়ি ও শিং মাছের দাম কিছুটা বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ কম মাছের প্রতি। একবারে কম সব মাছই, কাস্টমার নাই। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাতকে গুরুত্ব দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হওয়ায় রাতভর জিকির, ইবাদত, বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর দিল্লির নিজামুদ্দিন মার্কাসের সাদ কান্দলির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ এর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 11 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান গুরুতর দগ্ধ 2 জনের 99 ও 95% পুড়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। একসঙ্গে শবে বরাতের নামাজ আদায়ের পরিকল্পনা ছিল 2 ভাইয়ের, কিন্তু তা আর সম্ভব হলো না। আগুনে দগ্ধ হয়ে দুজনেই কাতরাচ্ছেন ঢাকা জাতীয় বার্ন ইউনিটের বেডে। শুক্রবার রাতে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 পরিবারের দগ্ধ 11 জনই এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। তাদের দেখতে আসা স্বজনেরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন, দিচ্ছেন নানান অভিযোগ। চুলাটারে ওইখানে গেছে, গন্ধ হইতেছে, পরে গেছে, যার পরে ওইটা ধরে মানে করছে, পরে মানে আগুন ধরে গেছে। ওর আগে আগুন লাগছে। বইন আছে, আবার 22 তারা 4 জন যারা আছে, আবার বোন জামাই আছে, আবার তার ঘরের 2 জন আছে, মোট 11 জন আর কি হয়। আমরা ডাক্তার বলছে যে বড় এদেরই 4 জন ঝুঁকি আছে। চিকিৎসকরা জানান 11 জনের মধ্যে 1 জন আইসিইউ, 4 জন এইচডিইউ এবং বাকি 6 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 2 জনের অবস্থা খুবই গুরুতর। যতটুকু ম্যানেজমেন্ট করা প্রয়োজন ততটুকু আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি রোগীদেরকে উদ্ধার করার জন্য, এবং তারা যেন
ফিরে আসতে পারে, কামরান করতে পারে খুব তাড়াতাড়ি, সেজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আর হাসপাতালের পরিচালক জানান সবার শ্বাসনালী পুড়েছে, তাই কেউই আশঙ্কামুক্ত নয়। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে, গ্যাস সিলিন্ডার বার্ন, প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে এই অনেক রিস্কের মধ্যে আছে। দগ্ধদের সুচিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান পরিচালক। আমরা আমাদের সর্বাত্মকভাবে আমরাই এটা সহায়তা করছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। বইমেলার পঞ্চদশ দিনে উপচে পড়া ভিড়। ছুটির দিন হওয়ায় বিকেল থেকে আসতে থাকেন পাঠকরা। শুধু জনস্রোতই নয়, বইও বিক্রি হচ্ছে সমান তালে। বেশি বিক্রি হচ্ছে তরুণ লেখকদের বই। মেলার মাঝামাঝিতে এসে কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে বলে জানালেন প্রকাশকরা। আরও জানাচ্ছেন আফরিন পপি। ফাল্গুনের দ্বিতীয় দিনেও সরকারি ছুটি, তাই বইমেলায় ভিড় একটু বেশি। 15 দিনের মধ্যে শনিবারই জনসমাগম সবচেয়ে বেশি। এতটাই জনস্রোত যে বইমেলায় পা ফেলাই দুষ্কর। প্রবেশ পথে ছিল দীর্ঘ লাইন। সূর্যটা পশ্চিমে হেলতেই পাঠক দর্শনার্থীর পদচারণা বাড়তে থাকে। ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন তারা। সবার বইয়ের প্রতি যে এখনো এত আগ্রহ আছে, সবাই বই কিনছে, পড়ছে, দেখছে। বইমেলা প্রাণের মধ্যে সাহিত্যের সঞ্চার করে। আমার বাচ্চা খুবই বই পড়ে, ইতিহাস সংক্রান্ত বই, বিজ্ঞান বই এগুলো পড়ে। সবাই যেন বইয়ের জ্ঞানে আলোকিত হয়ে তাদের জীবনকে উদ্ভাসিত করতে পারে। মেলা প্রাঙ্গণ পাঠকে ঠাসা, তাই লেখকরাও অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত। পাঠকদের উপস্থিতিতে ক্লান্তিতেও খুশি তারা। তবে তরুণ লেখকদের অধিকাংশ বই প্রেম সংক্রান্ত, বিক্রিও হচ্ছে বেশ। জনপ্রিয় তরুণ থ্রিলার লেখক ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাসটিও বেশ সাড়া ফেলেছে। আমি এবারই প্রথম রোমান্টিক কোনো কিছু লিখেছি, সেটা হচ্ছে ক্লাউড9। এই শব্দটার অর্থটাই হচ্ছে সুখের সর্বোচ্চ স্তর। আমরা যখন নতুন নতুন প্রেমে পড়ি তখন কি হয়, যখন আমরা আমাদের প্রিয় মানুষটাকে আশেপাশে দেখি, আমাদের বুকের ভেতর কিন্তু প্রজাপতিটা ছোটাছুটি করে। অন্য লেখকরাও জানান নিজেদের বইয়ের বিষয়বস্তু। আমার বিচূর্ণ চাঁদ উপন্যাসও ঠিক তার ব্যতিক্রম কিছু নয়। এই উপন্যাসটা একটি সামাজিক ঘটনার উপন্যাস। এখানে সামাজিক যে জটিলতা, সামাজিক যে সংকট, খনার বচনগুলোতে গল্প আকারে প্রকাশ করার চেষ্টা করেছি আমার বইতে। মাটির টান, বইয়ের টান, এটা আমাদের হৃদয়ে থাকা উচিত। শুক্রবারই মেলায় এসেছে 250-র বেশি বই। পরের দিনও এসেছে প্রায় সমসংখ্যক। পাঠক সমাগম দেখে সন্তুষ্টি জানান দেশ পাবলিকেশনসের প্রকাশক। পাঠক বাড়ছে, বিক্রিও ক্রমে বাড়ছে, কিন্তু যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা আসলে পূরণ হচ্ছে না। হয়তো আজকে যে পাঠকের সমাগম দেখে মনে হচ্ছে যে আমাদের প্রত্যাশাটা পূরণ হবে। নতুন প্রেক্ষাপটেও মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশংসা করেন পাঠক প্রকাশকরা। আফরিন পপি, মোহনা সংবাদ, ঢাকা। গত বছরের 5 আগস্ট থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 378 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 2000-এর বেশি ব্যাংক হিসেবে 16,000 কোটি টাকা জব্দ করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন সহ বিভিন্ন কারণে চলতি অর্থ বছরে বেড়েছে ব্যাংক ঋণের পরিমাণ। সরকারের নিট ব্যাংক ঋণও বেড়েছে ব্যাপকভাবে। গত 22 জানুয়ারি এর পরিমাণ ছাড়িয়ে যায় 15,759 কোটি টাকা। আগামীকাল শেষ হচ্ছে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময়সীমা। এর আগে 3 দফা রিটার্ন জমার সময় বাড়ানো হলেও এরপর জরিমানা ছাড়া রিটার্ন দেয়া যাবে না। সবশেষ গত 30 জানুয়ারি এক আদেশে রিটার্ন জমার সময় 16 ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। যারা সনাতনী পদ্ধতিতে রিটার্ন দিতে চান তারা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে জমা দিতে পারবেন। NBR সূত্রমতে চলতি অর্থ বছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় 15 লাখ রিটার্ন জমা পড়েছে। আন্তর্জাতিক খবর। দীর্ঘ 16 মাস পর মুক্তি পেয়েছেন 3 ইসরায়েলি জিম্মি। বিনিময়ে 369 ফিলিস্তিনি বন্দীকে কারামুক্ত করা শুরু করেছে তেল আবিব। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 26 দিনে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন প্রায় 9,500 কর্মী। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৬ষ্ঠ ধাপে আরও ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তির প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। পাকিস্তানের বেলুচিস্তানে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হারনাই জেলায় একটি কয়লা খনির কাছে ওই বিস্ফোরণ ঘটে। এতে একটি ট্রাকে থাকা ১৭ শ্রমিকের ১১ জন মারা যান। যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রে বড় ধরনের ছাঁটাই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের উপদেষ্টা ইলন মাস্ক। ইতোমধ্যে স্বরাষ্ট্র, জ্বালানি, কৃষি ও প্রবীণ বিষয়ক মন্ত্রণালয়ের ৯,৫০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ফেডারেল সরকারের ভূমি স্থাপনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখভাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীরাও এ তালিকায় আছেন। অন্যদিকে নতুন করে আরও ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতের স্থানীয় সময় শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাম বদলানো সংক্রান্ত বাকি কাজ অবিলম্বে সম্পন্ন করবে পরিষদ। পল্টনে অবস্থিত এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এর নাম রাখা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজ মানি নিয়ে আসছে বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ, যার পোশাকি নাম বিডি মাসেল শো। ২৫ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে এই আসর। 4টি ক্যাটাগরির 12 ইভেন্টে লড়বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, ভিডিপি সহ 4 শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের ১৫০০ বডি বিল্ডার। দুপুরে যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম। বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে বড় একটা ইভেন্ট হচ্ছে বিডি মাসেল শো। আমরা সবসময় চাই মেয়েরা আমাদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুক, তারা আমাদের সাথে পার্টিসিপেট করুক। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং বিভিন্ন বিভাগীয় শহর ওয়াইজ আমরা ইভেন্ট আয়োজন করার চেষ্টা করতেছি। বডি বিল্ডিং কম্পিটিশনটা ইয়াং জেনারেশনের জন্য একটা বরাবর সবসময় মেসেজ থাকে। ১ কোটি টাকা বাজেটের বিডি মাসেল শো ২০২৫ আয়োজন করেছি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আগামী ৬ মাস সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময়। ঐক্যমত্য কমিশন সভায় প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। সংস্কারেই বেশি গুরুত্ব জামায়াত ইসলামীর। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড, বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা। এবং আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় 100 পুড়ে গেছে 2 জনের শরীর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।